মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে পড়তে হয় যা বলে বোঝানো যাবে না। আকস্মিকভাবে কাজগুলো যেন দরজায় এসে উঁকি মারে। না, বন্ধের দিন ভেবেছিলাম একটু আরাম করব। আর আমার কোথায় করা হলো, ওই যে বললাম না, কাজ এসে দরজায় উঁকি মারছে। আমাকে তো আরাম করলে চলবে না। যাই হোক, এবার আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। কয়েকদিন যাবৎ বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটছিল। আপনারা জানেন আমি বিটিপিটি প্রশিক্ষণ 29 তারিখে আমাদের এক পরিচিত লোক হঠাৎ করে সকালবেলা দরজা কড়া নাড়ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে উঠল যে, ভাবি আজকে বাজারে দুধের দাম অনেক কম, তাই দুধ নিয়ে এসেছি। আমি তো অবাক। আমি জিজ্ঞাসা করলাম, কত কেজি এনেছেন? বলল 13 কেজি দুধ নিয়ে এসেছি। যাই হোক, এখন কি আর করার, যেহেতু ওনার কাছ থেকে সব সময় দুধ নেই, তাই আর না করতে পারলাম না। বললাম ঠিক আছে, দিয়ে যান। বলল আমাকে বাজারে দুধের দর নাকি অনেক কম, অনেক সস্তা। তো আমি জিজ্ঞাসা করলাম যে কত করে কেজি? বলল 50 টাকা কেজি। দুধগুলো রেখে দেন, দই বানায় খায়। যেহেতু প্রস্তুতি নাই আর এত পরিমাণ দুধ রাখবো, কৌটা ম্যানেজ করতে হবে। যাই হোক, অবশেষে আমি একটা পাতিলে সম্পূর্ণ দুধ রেখে ডিপ ফ্রিজে রেখে দিলাম। ওই যে আগেই বললাম, কয়েকদিন ব্যস্ততার মধ্যে দিন কেটেছে, তাই আর এই দুধ দিয়ে কিছু করা হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকালও ব্যস্ত ছিলাম আর আজকে ভাবলাম এভাবে ফ্রিজে রাখলে তো হবে না, তাই তো ফ্রিজ থেকে দুধগুলো বের করে নিলাম। আর এত পরিমাণ দুধ গ্যাসের চুলায় পায়েস রান্না করলে ভালো হবে না, তাই তো এই দুধ নিয়ে চলে গেলাম বাইরে পায়েস রান্নার জন্য। লাকড়ির চুলার রান্না কিন্তু বেশ মজা হয়, তবে একটা নেগেটিভ দিকও আছে। যখন এই যে চুলায় জাল দেওয়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ছাই ওড়ে, ছাইগুলো কিন্তু খাবারেও যায়। আর একটা বিষয়, লাকড়ির চুলা জ্বালানো কিন্তু অনেক কষ্টের। আমি দেখালাম আপনাদেরকে ভিডিওতে, কিছুই মানে আমি কাটছাট করিনি, কীভাবে আমি আগুনটা জ্বালাচ্ছি দেখেন। প্রথম দিকে কিন্তু আমি আগুনটা ভালোই জ্বালিয়েছিলাম, পরবর্তীতে রান্না যখন চলমান তখন কিন্তু এই আগুন আমার বারবার নিভে যাচ্ছিল। আসলে বাইরে আমাদের ওইরকম কোনো রান্নাঘর নাই, এখানে ইটের উপরে 2টা চুলা রেখেছি। এই মাঝে মধ্যে যখন ধরেন দই বানাই বা পায়েস রান্না করি, পিঠা তৈরি করি, তখন আমি বাইরে চলে আসি। তো দেখেন, লাকড়ির চুলা কিন্তু আমি মোটামুটি জ্বালিয়ে দিয়েছি। তো চুলাটা ভালো মতো জ্বলে উঠলে আমি কিন্তু পাতিলটা দিয়ে দিব। 5টা 20-এ আমি চুলার উপরে পাতিলটা দিয়ে দিয়েছি। আসলে পরিমাণে অনেক বেশি দুধ আর ফ্রিজে ছিল, একটু বরফ বরফ ছিল, যে কারণে এই দুধে বলক আসতে এত দেরি হয়েছে। আর বারবার চুলার জালগুলো নিভে যাচ্ছিল, মানে সব মিলিয়ে খুবই বিরক্ত লাগছিল। ধোয়া হচ্ছিল, ধোঁয়ায় চোখ চলে যাচ্ছিল। তাই আমি একটা ছবি পোস্ট করেছিলাম, কয়েকটা ছবি পোস্ট করে লিখেছিলাম, লাকড়ির চুলা রান্না খেতে মজা, কিন্তু অনেক কষ্ট হয়। আসলেই কষ্ট। যারা নিয়মিত লাকড়ির চুলায় রান্না করে তাদের কাছে আসলে কষ্ট নাই, তারা জাল সহজেই জ্বালাতে পারে। আর এই যে লাকড়িগুলো কিন্তু এলোমেলো, যদি আমরা রেগুলার লাকড়ির চুলায় রান্না করতাম তাহলে লাকড়িগুলো মানে মোটামুটি একটা প্রসেসিং করা থাকতো। সব মিলিয়ে আমার কিন্তু রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, 7:30 বেজে যায়। যাই হোক, অবশেষে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি দেখেন, মাঝখানে কিন্তু আপনার ভাইয়া আমাকে হেল্প করেছে আগুন জ্বালাতে। তো রান্না শেষ, এবার আমি এই পায়েসের পাতিল নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে যেহেতু পরিমাণে অনেক পায়েস, সবগুলো পাত্রে, মানে কতগুলো পাত্র নিয়েছি, পাত্রে ঢেলে নিচ্ছি যাতে পায়েসগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটু ঠান্ডা হলে এগুলো ফ্রিজে রেখে দেবো। পায়েস কিন্তু ফ্রিজে রেখে খেলে বেশ মজা লাগে। কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, পায়েস ঢালা শেষ, কিন্তু এই যে দেখেন পাতিলের অবস্থা, পাতিল ভর্তি কালি। এই জন্যই আমার লাকড়ির চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না, কারণ পাতিলে প্রচুর পরিমাণে কালি থাকে, সেগুলো মাজতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, অবশেষে আমার কিন্তু সব কাজই কমপ্লিট হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পায়েস খাওয়ার দাওয়াত রইল সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।